এনসিপি নেতাকর্মীরা মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছেন, সংবাদ সম্মেলনে অভিযোগ। জানাবো গণতন্ত্রের জন্য বিএনপির লড়াই। তারেক রহমানের ঢাকায় বাড়ি নেই, তাই ভাড়া বাড়ি খুঁজছেন, বললেন আব্দুস সালাম। এবং সর্বশেষ জানাবো হারুন বিপ্লব সহ পলাতক 40 পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এনসিপির নেতাকর্মীরা মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছেন, সংবাদ সম্মেলনে অভিযোগ। জাতীয় যুব শক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম অভিযোগ করেছেন, জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছেন। গণমাধ্যমকে ব্যবহার করে তাদের গ্রহণযোগ্যতা নষ্ট করতে অনেক অপশক্তি কাজ করছে। জাতীয় যুব শক্তি এনসিপির যুব সংগঠন রাজধানীর বাংলা মোটরে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির আহ্বায়ক আরও বলেন, আমরা দেখতে পাচ্ছি যে এনসিপি সম্পর্কিত যখনই কিছু একটা আসছে সেটা খবরের পাতায় 7 দিন ধরে থাকে, কিন্তু এমনটা অন্যদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি না। গুরুতর অনেক কিছু হয়ে যাচ্ছে, কিন্তু সেগুলো মিডিয়ায় আসছে না। তরুকুল ইসলাম বলেন, কক্সবাজারে একটা ইস্যু সামনে এনে সেখানে মিথ্যাচার করা হলো। বাংলাদেশের মূলধারার সংবাদ মাধ্যম প্রচার করা হলো যে সেখানে একজন সাবেক মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপি নেতারা আছেন, তাদের বৈঠক হয়েছে বলে প্রচার করা হলো। অনেকে এটা বিশ্বাসও করেছেন। এটা একটি ভিন্ন বার্তা দেয়, অবিশ্বাসের জন্ম দেয়। তারেক রহমানের ঢাকায় বাড়ি নেই, তাই ভাড়া বাড়ি খুঁজছেন, বলছেন আব্দুস সালাম। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঢাকায় কোনো বাড়ি বা ফ্ল্যাট নেই। এজন্য তিনি দেশে ফিরে থাকার জন্য ভাড়া বাড়ি খুঁজছেন। আব্দুস সালাম বলেন, শহীদ জিয়া মারা যাওয়ার আগে কোনো বাড়ি ছিল না, গাড়ি ছিল না, ব্যাংক ব্যালেন্স ছিল না। তেমনি আমরা গর্ব করে বলতে পারি, আমাদের নেতা তারেক রহমান ঢাকা শহরে কোনো বাড়ি নাই, কোনো গাড়ি নাই, কোনো ব্যাংক ব্যালেন্স নাই। উনি দেশে আসবেন, কোথায় থাকবেন সেটার জন্য তিনি বাড়ি খুঁজছেন, ভাড়া বাড়ি খুঁজছেন। তিনি বলেন, যে স্বৈরাচারী আওয়ামী লীগ দখল করে নিয়েছিল আমাদের নেতার এক নির্দেশে সারা দেশে ঠান্ডা হয়ে গিয়েছিল। তা না হলে যে আগুন আমাদের বুকে জ্বলছিল, সেই আগুন দিয়ে সারা দেশে আওয়ামী লীগের বাড়িঘর আগুনে জল করে জ্বলে উঠত। কিন্তু আমাদের নেতা প্রমাণ করেছে তিনি দলের নেতা নন, শুধু তিনি দেশের নেতা। তিনি বলেন, ইনশাআল্লাহ আগামী নির্বাচন দেশের রাষ্ট্র ক্ষমতায় যখন তারেক রহমান আসবেন, 1 মাসের মধ্যে তার বাবার মতো এই দেশকে তিনি পরিবর্তন করে দেবেন। এখন হেনা তেনা চলবে না, কোনো চুরি বাটপাড়ি চলবে না, কোনো রাহাজানি চলবে না, কোনো চাঁদাবাজি চলবে না। এখন তো নেতা খালি নির্দেশ দিয়েছেন, কিন্তু ক্ষমতায় নাই, কার্যকর করতে পারেন নাই। ক্ষমতায় আসলে বুঝবেন, অনেকেই টের পাবেন। এখনো অনেকে টের পাচ্ছে না, কারণ তিনি দেশকে ভালোবাসেন। গণতন্ত্রের জন্য বিএনপির লড়াই। স্বাধীনতার পর দেশের গণতন্ত্র বারবার বাধাগ্রস্ত হয়েছে। গণতন্ত্রের প্রথম মৃত্যু ঘণ্টাটি বাজিয়েছিলেন শেখ মুজিবুর রহমান। 75 সালে তিনি সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে একদলীয় বাকশাল গঠন করেন। যে গণতন্ত্র স্বাধিকার বাক স্বাধীনতা ছিল মুক্তিযুদ্ধের অন্যতম অনুষঙ্গ, তার স্বাধীনতার 4 বছরের মধ্যে তিনি বাকশাল গঠন করে তার কবর দিয়েছিলেন। তিনি নিজেকে স্বাধীনতার অবিসংবাদিত নেতা মনে করে তিনি এ কাজ করেছিলেন। তিনি কিনা গণতন্ত্রকে চিরতরে উচ্ছেদ করে একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন। গণতান্ত্রিক অধিকারের জন্য যুদ্ধ করা মানুষ তা মেনে নিতে পারেনি, ফলে যা হবার তাই হয়েছে। 75-এ সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে তারা ঝাঁপিয়ে পড়েছিল। তারা গণতন্ত্র পুনরুদ্ধারের পথ রচনা করেছিল। 75-এর ঘটনা বোধ করেই নতুন করে বলার কিছু নেই। এর মধ্যে বিপ্লব প্রতি বিপ্লবের মতো ঘটনা ঘটে। সিপাহী জনতা গণতন্ত্র পুনরুদ্ধারে বেছে নিয়েছিলেন স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। যারা বিপ্লব ঘটিয়েছিলেন তারা ঢাকা ক্যান্টনমেন্টে গৃহবন্দী থাকা জিয়াউর রহমানকে মুক্ত করে তার হাতে দায়িত্ব অর্পণ করেছিলেন। সিপাহী জনতা যখন তাকে গৃহবন্দী থেকে মুক্ত করে, তখন বিষয়টি এমন হয়ে দাঁড়িয়েছিল যেন তারা গণতন্ত্রকে বন্দিদশা থেকে উদ্ধার করেছে। জিয়াউর রহমান রাষ্ট্রের দায়িত্ব নিয়ে যে কাজটি করেছিলেন তা হচ্ছে নিষিদ্ধ সকল রাজনৈতিক দলকে মুক্ত করে বহুদলীয় গণতন্ত্রের পথ রচনা এবং গণমাধ্যম ও বাক স্বাধীনতা উন্মুক্ত করে দিয়েছিলেন। তিনি যদি এই কাজটি না করতেন কিংবা না চাইতেন, তাহলে গণতন্ত্র মুক্তি পেত না। একইভাবে 71-এ মুক্তিযুদ্ধের সূচনাকালে তিনি নিজেকে হেড অব দ্য স্টেট হিসেবে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। পরে এই ঘোষণা পরিবর্তন করে শেখ মুজিবের পক্ষে দিয়েছিলেন। তিনি যদি এটা না করতেন তবে কারো কি কিছু করার ছিল? তিনি যদি বলতেন যে ঘোষণা দিয়েছি তো দিয়েছি, এর পরিবর্তন হবে না, তাতে কি কারোর কিছু করার ছিল? কারণ পাকিস্তানি বাহিনী গণহত্যার মধ্যে নেতৃত্ব শূন্য থাকা দিশাহীন মানুষকে তিনি দিশা দিয়েছিলেন, যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার সাহস দিয়েছিলেন। তারা বুঝতে পারে তাদের কেউ আছেন। তিনি নিজেও সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন। শেখ মুজিবের পক্ষে দ্বিতীয়বার স্বাধীনতা ঘোষণা দেয়া ছিল জিয়াউর রহমানের গণতান্ত্রিক মানসিকতার পরিচয়। মুক্তিযুদ্ধের পর তিনি সেনাবাহিনীতে ফিরে গিয়েছিলেন। আবার যখন দেশ বিপদগ্রস্ত, স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্নের মুখে পড়েছিল, তখন 75-এ বিপ্লবীরা তারই দ্বারস্থ হয়েছিলেন।
জিয়াউর রহমানের মৃত্যুর পর 1982 সালে 24শে মার্চ তৎকালীন সেনাপ্রধান হুসেইন মোহাম্মদ এরশাদ বন্দুকের নল ঠেকিয়ে বিএনপি নির্বাচিত প্রেসিডেন্ট বিচারপতি আব্দুস সাত্তারকে সরিয়ে ক্ষমতা দখল করেছিলেন। ক্ষমতা নিয়েই তিনি গণতন্ত্রকে পদদলিত করে স্বৈরশাসককে পরিণত হন। সেই সময় থেকে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি গণতন্ত্রকে মুক্ত করার জন্য স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে নিরন্তর আন্দোলন সংগ্রাম শুরু করেন। এরশাদের 9 বছরের শাসনামলে আওয়ামী লীগ, জামায়াত ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দল তার শাসনকে বৈধতা দেওয়ার জন্য তার অধীনে নির্বাচন করেছিল। একমাত্র বিএনপি এরশাদের স্বৈরশাসনকে বৈধতা দিতে নির্বাচনে যায়নি। বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বে বিএনপি দীর্ঘ 9 বছর গণতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রাম করেছে। পরবর্তীতে বিএনপির আপসহীন আন্দোলনের সাথে এরশাদের সংসদে গিয়ে সুযোগ সুবিধা নেওয়া আওয়ামী লীগ, জামায়াত ইসলামী সহ অন্য দলগুলো এরশাদ বিরোধী আন্দোলনে সামিল হয়েছিল। বিএনপির গণতান্ত্রিক আন্দোলন যে দেশের মানুষ মনে গেঁথে গিয়েছিল তা তারা 91 সালে নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় বসিয়ে প্রমাণ দিয়েছে। 5 বছর গণতান্ত্রিক শাসন ব্যবস্থা শেষে 96 সালের নির্বাচনে বিএনপি হেরে যায়। আবার 2001 সালে ক্ষমতায় আসে। জিয়াউর রহমানের সূচিত বহুদলীয় গণতান্ত্রিক ধারায় এটাই স্বাভাবিক। তবে এর ব্যত্যয় ঘটে 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে বিতর্কের মাঝে বিএনপিকে ক্ষমতাচ্যুত করে মঈনুদ্দিন ফখরুদ্দিন 1-11-এর সরকার কায়েম করার মাধ্যমে। এই সরকারের প্রধান পৃষ্ঠপোষক ছিল আওয়ামী লীগ। বলা বাহুল্য, আওয়ামী লীগ বরাবরই স্বৈরশাসনের সমর্থক ছিল। বিএনপিকে এরশাদ জোর করে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা নিয়ে শেখ হাসিনা মন্তব্য করেছিলেন, আই অ্যাম নট আনহ্যাপি। তেমনি সেনা সমর্থিত 1-11 সরকার ক্ষমতা নেওয়াকে স্বাগত জানিয়ে বলেছিলেন, এ সরকার আমাদের আন্দোলনের ফসল। 1-11 সরকার যখন ক্ষমতায় জেকে বসেছিল তখন আবারও বিএনপিকে গণতন্ত্র উদ্ধারে আন্দোলন করতে হয়। বেগম খালেদা জিয়ার আপসীর নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন চলমান থাকে। হাসিনা স্বাগত জানানো 1-11 সরকারই যে সময় -2 ফর্মুলা বাস্তবায়নের কাজ শুরু করে। শেখ হাসিনা যখন লন্ডনে গিয়েছিলেন তখন সরকার তাকে দেশে ফিরতে দিতে চাইছিল না। বেগম খালেদা জিয়া দৃঢ়তার সাথে বলেছিলেন তাকে দেশে ফিরতে দিতে হবে। তাই এই দৃঢ় অবস্থানের কারণে শেখ হাসিনা দেশে ফিরতে পেরেছিলেন। সেই সময় পত্রপত্রিকায় এ নিয়ে ব্যাপক প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। বেগম খালেদা জিয়ার দৃঢ় অবস্থানের কারণে 1-11 সরকারের -2 ফর্মুলা ভেস্তে যায়। তবে বিএনপিকে মাইনাস করার ষড়যন্ত্র থেমে থাকেনি। 2008 সালে 29শে ডিসেম্বর যে নির্বাচন হয় তা যে ছিল বিএনপিকে মাইনাস করার জন্য শেখ হাসিনা ও 1-11 সরকারের সমঝোতা ও আদালতের নির্বাচন, তা এখন রাজনৈতিক বিশ্লেষকরা বলতে শুরু করেছেন। বিএনপিকে ক্ষমতায় আসতে দেয়া যাবে না বলে সে সময় আসন ভাগাভাগি নীল নকশার কথা শুনেছিলাম। বিষয়টি ছিল এমন, আওয়ামী লীগের ক্ষমতায় আনতে হবে, তবে বিএনপিকে কয়টি সিট দেওয়া হবে তা হিসাব নিকাশ করতে হবে। সে সময় সরকারের সাথে ঘনিষ্ঠ কয়েকজনের সাথে আমার কথা হয়েছিল। তাদের কথা অনুযায়ী 1-11 সরকার শুরুতে সিদ্ধান্ত নিয়েছিল আওয়ামী লীগকে 151টি সিট দেওয়া হবে যাতে সে তার মিত্র দলগুলোর সাথে জোট করে ক্ষমতায় যেতে পারে। অন্যদিকে বিএনপিকে দেওয়া হবে 120টি। নির্বাচনের 4-5 দিন আগে এই হিসাবও বদলে যায়। সিদ্ধান্ত থেকে সরে আসে বিএনপিকে 37টি আসন দেওয়ার সিদ্ধান্ত হয়। নির্বাচনের পর দেখা গেল আওয়ামী লীগ পেয়েছে 230টি এবং বিএনপি পেয়েছে 30টি আসন। তখন বুঝতে অসুবিধা হয়নি আওয়ামী লীগ এবং 1-11 সরকার বিএনপিকে কিভাবে মাইনাস করার পরিকল্পনা করেছে। শেখ হাসিনা ক্ষমতায় এসে কী করেছে তা নতুন করে বলার কিছু নেই। তবে গণতন্ত্র স্বাধীনতার জন্য বিএনপির আজন্ম যে সংগ্রাম তা থামেনি। গণতন্ত্রের উত্তরণ, অবনমন, বন্দিত্বের আন্দোলন থেকে কখনোই দলটি সরে যায়নি। 2001 সালে 2/3 আসন পেয়েও সরকার গঠন করে যে শেখ হাসিনার মতো যা খুশি তা করেনি এ কারণে দলটি গণতন্ত্রে বিশ্বাসী, জোর করে ক্ষমতায় থাকার বিশ্বাসী নয়। যখনই গণতান্ত্রিক ধারা বাধাগ্রস্ত হয়েছে, আন্দোলন সংগ্রাম করেছে 2007 সালে সেনা সমর্থিত 1-11 সরকারের সময়, সেটা অদ্যাবধি দলটিকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা নিয়ে এই সংগ্রাম চালিয়ে যেতে হচ্ছে। ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে এই গণতন্ত্রের জন্য আন্দোলন করতে গিয়ে দলটির শত শত নেতাকর্মী খুন, গুম, লাখ লাখ মামলায় লাখ লাখ আসামি গ্রেপ্তার, জেল জুলুম, বাড়িঘর ছাড়া থেকে শুরু করে হেন কোনো নির্যাতন নিপীড়ন নেই যার শিকার হয়নি। বিএনপি দুর্ভাগ্য ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন সংগ্রাম এবং তার পতনের পরও তাকে গণতন্ত্রের জন্য লড়াই চালিয়ে যেতে হচ্ছে। হাসিনার পতনের পর ভাবা হয়েছিল বিএনপির এই গণতান্ত্রিক সংগ্রামের অবসান হয়েছে। দেখা গেল তা শেষ হয়নি, বরং আরও কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে। অনির্বাচিত অন্তর্বর্তী সরকারকে বছরের পর বছর টিকিয়ে রাখার জন্য জামায়াত ইসলামী ও নবগঠিত এনসিপি দ্রুত নির্বাচনের বিপক্ষে অবস্থান নেয়। তাদের মধ্যে দ্রুত নির্বাচন করে দেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরিয়ে আনার কোনো তাগিদ নেই। এই কারণ ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। এই দুটি দলই পরোক্ষ প্রত্যক্ষভাবে অন্তর্বর্তী সরকারের সহযোগিতা হয়ে ক্ষমতা উপভোগ করছে। যতদিন পারা যায় নির্বাচন না করে অন্তর্বর্তী সরকারকে সামনে রেখে তারা ক্ষমতা উপভোগ করে যেতে চায়। নির্বাচন হয়ে গেলে তাদের এই ক্ষমতা আর থাকবে না। ফলে তারা সংস্কারের নামে টালবাহানা করে নির্বাচন পিছিয়ে দিতে যাচ্ছে। এ বয়ানও চালু করেছে নির্বাচন হবে না। ফলে বিএনপি তার গণতান্ত্রিক আন্দোলন করা থেকে মুক্তি পাচ্ছে না। তবে দেশকে গণতান্ত্রিক ধারায় ফেরানো নিয়ে তাকে এখন এক অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে।
দলটি গত 1 বছর ধরে বারবার দ্রুত নির্বাচনের কথা বললেও অন্তর্বর্তী সরকার করছি বলে পিছলে যাওয়ার প্রবণতা দেখাচ্ছে। পর্দার অন্তরালে এবং সরকারের ভেতরের একটি অংশ নির্বাচন যাতে না হয় অন্য কোনোভাবে ক্ষমতায় থাকা যায় কিনা এ ষড়যন্ত্র করে যাচ্ছে। ফলে বিএনপির হয়েছে জ্বালা। সে না পারছে সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে, না পারছে এই পরিস্থিতি মেনে নিতে। তবে দলটি যে দেশকে গণতান্ত্রিক ধারায় ফেরাতে ধৈর্যযুদ্ধে অবতীর্ণ হয়েছে তা বুঝতে অসুবিধা হয় না। এটাও বাস্তবতা, নির্বাচন নিয়ে যতই টালবাহানা হোক না কেন, অন্তর্বর্তী সরকার সামনে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া গতি নেই। সরকার যদি দেশকে গণতান্ত্রিক ধারায় ফেরাতে ব্যর্থ হয় তবে তার সব দায়-দায়িত্ব তার উপরই বর্তাবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।